গতকাল রাতে ঝড় আর সাথে বৃষ্টি হওয়ায় প্রকৃতির অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত বৃষ্টির কারণে শীত পড়েছে অনেক বেশি। ইশরাত এক হাত অন্য হাতের সাথে ঘর্ষণ করে হাত গরম করতে চাইল। তবুও মনে হল শীত কমেনি। গলায় স্কার্ফ পেঁচিয়ে শরীরে গরম কাপড় জোড়াল। পায়ে বোট পরে মাথায় ওড়না পেঁচিয়ে ক্যাব বুক করল। প্রয়োজনীয় সব জিনিস পকেটে পুরে ইশরাত অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেল। গুড মর্নিং ক্যামেলিয়া। গুড মর্নিং ইশরাইট। ক্যামেলিয়া ইট, শ নট ইশরাইট ইট, শ ইশরাত। হাউ আর ইউ? ফাইন ইশরাইট। আর আমি ইশরাইট বলেছি। নো, ওটা বলেননি আপনি, আপনি বলেছেন ইশরাইট। দুটোই তো এক, তাহলে আর সমস্যা কোথায়? ইশরাত শ্বাস ফেলল। তার নামের ১৩টা বাজিয়ে দিয়েছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া তার স্বামীকে আনতে গেল ইশরাতের সাথে পরিচয় করানোর জন্য। লিও স্ত্রীকে বোঝানোর জন্য বলল, বেবি এখন কাস্টমার আছে, পরে গিয়ে পরিচিত হব। এখন আমার অনেক কাজ। ক্যামেলিয়া লিও এর কথা শুনল না। তার কথা সে এখন বলেছে মানে এখন যেতে হবে। শুনো, খাবার সার্ভ করে এসেই পরিচিত হব। ক্যামেলিয়া গাল ফুলাল। লিও খাবারের ডিশগুলো হাতে নিয়ে ক্যামেলিয়ার গালে চুমু খেয়ে কিচেন থেকে বের হয়ে গেল। খাবার সার্ভ করে আসলো ইশরাতের সাথে পরিচিত হতে। ইশরাতের সাথে পরিচিত হওয়ার আগে লিও ফানি ফানি জোক শোনাল ইশরাতকে। ইশরাত হালকা হাসল, কিন্তু ক্যামেলিয়া হেসে গড়াগড়ি খেল। লিও এবং ক্যামেলিয়া এই দম্পতিকে ইশরাতের কাছে মনে হল প্রচুর আন্তরিক। কারণ ২ দিনের পরিচয় তারা ইশরাতের সাথে এভাবে মিশছে যেন তাদের অনেক পুরনো সম্পর্ক। ক্যামেলিয়া ছটফটে ভাবে বলল, আজ আর রেস্টুরেন্ট ওপেন রাখার দরকার নেই। ইশরাইটকে নিয়ে আমি বাহিরে বেড়াতে যাব। ও প্যারিস আসলো আর প্যারিস ঘুরে দেখবে না, এটা হয় একদিন রেস্টুরেন্ট বন্ধ থাকুক। আজ আমাদের হলিডে। লিও চিন্তিত হয়ে বলল, কিন্তু কাস্টমার তো ব্রেক টাইমে এখানে আসবে খাবার খাওয়ার জন্য। ক্যামেলিয়া স্বামীর উপর বিরক্ত হয়ে বলল, তো তার দায়ভার কি আমরা নিয়েছি নাকি? আমরাও মানুষ, আমাদেরও রেস্টের প্রয়োজন আছে। আমাদের হলিডে পালন করতে ইচ্ছে হয়। তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, আমি আর ইশরাইট দুজন চলে যাব। তুমি তোমার কাস্টমারের সাথে টাইম স্পেন্ড করো। তুমি কি মনে করো তোমাকে ছাড়া আমরা যেতে পারবো না? একা একা হারিয়ে যাব? হাসালে ওহে বালক। এই ক্যামেলিয়া প্যারিসের অলি গলি চিনে। আজ আমি বেড়াতে যেতে চাইছি মানে আজ আমি বেড়াতে যাব। কারোর আমাকে থামানোর সাধ্যি নেই, শুধুমাত্র গড ছাড়া। চলো ইশরাইট, আমরা যাই। কারোর ইচ্ছে না হলে আসার দরকার নেই। আরে বেবি, রাগ করছো কেন? আমি কি বলেছি যাব না? তোমার থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে আর কিছু না। চলো চলো, একদিন রেস্টুরেন্ট অফ থাকলে কিছু হবে না। ক্যামেলিয়া হেসে স্বামীকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ইশরাত চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। লজ্জা শরম নেই এই মেয়ের। আবার মাথায় আসলো এটা তো নর্মাল বিষয়, এরা তো রাস্তায় দাঁড়িয়ে লিপকিস পর্যন্ত করে। সৈয়দ বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। নুসরাত মাথা নিচু করে চুপচাপ ড্রয়িং রুম থেকে চলে যেতে চাইল। হেলাল সাহেব ডেকে উঠলেন। নুসরাতের চোয়াল ঝুলে পড়ল। এখন আবার ডাকছেন কেন? হৃদপিণ্ডের গতি ধূপ ধূপ করে বেড়ে গেল। মনে মনে দোয়া ইউনুস পড়ে হেলাল সাহেবের সামনে এসে দাঁড়াল। আরশ তোমার সাথে কি করেছে? নুসরাতের ভ্রু কুঁচকে গেল। আরশ তার সাথে কি করবে? সে তো করে এসেছে আরশের সাথে কত কিছু। কপালে ভাঁজ ফেলে ড্রয়িং রুমের চারিদিকে তাকাল। সবার মুখ থমথমে। মুখ দেখে বোঝা যাচ্ছে বিরাট কিছু ঘটেছে। নুসরাত মেহেরুন নেছার দিকে তাকাল। মেহেরুন নেছা শাড়ির কোণ দিয়ে চোখ মুছলেন। নুসরাতকে তার দিকে তাকাতে দেখে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলেন, কি? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে কিছু না বলল। হেলাল সাহেব উত্তরের আশায় নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছেন। মেহেরুন নেছা নাক টানতে টানতে বললেন, ও কি কইব? ও কি কিছু কইতে পারবো এখন? তোমার পোলা ওরে কর্ডনাপ করে নিয়ে গেছে। নিজের মুখে কইতে ওর কষ্ট ওইব না। নুসরাত বুঝল মেহেরুন নেছা বাড়িতে আরেকটা গণ্ডগোল পাকিয়েছেন। ভালো হয়েছেই গণ্ডগোল পাকানোয়। তার জন্যই ভালো, তার কাজ সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে নুসরাত নিজের মুখ কাদো কাদো করে ২ হাত মেলে জড়িয়ে ধরল মেহেরুন নেছাকে। কানে কানে জিজ্ঞেস করল, কি বলেছ দাদা? মেহেরুন নেছা শাড়ি কোণ দিয়ে মুখের এক পাশ থেকে বললেন, কইছি তোরে কর্ডনাপ কইরা নিয়া গেছে। নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে। মেহেরুন নেছার গলা জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করল। চোখ চেপে ধরে রাখল মেহেরুন নেছার কাঁধে। নুসরাতের ঠোঁটে হাসি, কিন্তু মুখ দিয়ে হু হু করে কান্না করার মতো করল। যা শুনতে করুণ শুনাল। ৫ মিনিট পর আরশ বাড়িতে আসল। নুসরাতকে কান্না করতে দেখে ভ্রু কুঁচকে তাকাল।
আরশকে খেয়াল করতেই হেলাল সাহেব তেড়ে গেলেন আরশের দিকে। ইরহাম এসে হেলাল সাহেবকে পিছন থেকে ঝাপটে ধরল। তারা চিহ্ন ও তারা চিহ্ন তারা চিহ্ন বাচ্চা, তুই আমাকে বললে তোর বিয়ে দিয়ে দিতাম না ওর সাথে। তুই তারা চিহ্ন বাচ্চা, জোর করে বিয়ে করেছিস কেন? গুন্ডা হয়েছিস তুই। আরশের মনে হল তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। হেলাল সাহেবের দিক থেকে চোখ ফিরিয়ে সবার দিকে তাকাল। বাড়ির সবাই তার দিকে রুষ্ট চোখে তাকিয়ে আছেন। শুধুমাত্র নাজমিন বেগম তার দিকে না তাকিয়ে নুসরাতের দিকে ক্ষেপা বাঘিনীর মতো তাকিয়ে আছেন। তোকে বলেছিলাম তোর কোনো পছন্দ থাকলে বলতি, তুই তো বললি পছন্দ আছে। আমি তো তোর পছন্দের কথা মেনে নিয়েছি, তাহলে তুই তোলে নিয়ে বিয়ে করতে গেলি কেন রামছাগলের বাচ্চা? তোকে কি বিয়ে দিব না বলছি আমরা? আরশ কিছু বলতে যাবে হেলাল সাহেব বললেন, চুপ, আর একটা কথা না। বিয়ে করেছ জোর করে, খুব ভালো কাজ করছ। এখন যা করার আমরা করব, তুমি শুধু চুপচাপ আমাদের কথা শুনবে। আরশ দাঁতের দাঁত পিষে কটমট শব্দ করল। নুসরাতের দিকে ক্ষুব্ধ দৃষ্টি তাক করল। নুসরাত মেহেরুন নেছার কাঁধ থেকে মাথা তুলে আরশের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আরশকে বুড়ো আঙুল দেখালো উল্টো করে। তারপর দু হাত মেহেরুন নেছার গলার পাশ দিয়ে নিয়ে এসে মিডিল ফিঙ্গার দেখাল। ঠোঁট উপরের দিকে তুলে মিচকে শয়তানের মতো হাসল। নুসরাতের বাচ্চা, তোকে আমি ছাড়ব না। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ন্যাকা কান্না জোরে দিল। আরশ রাগে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটল, রাগ ব্যালেন্স করার জন্য। না হলে রাগ সামলানো মুশকিল হবে। হেলাল সাহেব আরশকে ধমকে উঠলেন, এত বড় কাজ করে তোর হয়নি, আবার ওকে ধমাকাচ্ছিস? তোর লজ্জা করছে না? এই চোখ নামা নিচের দিকে। নুসরাতের দিকে এভাবে তাকাবি না। আরশ চিৎকার করে উঠল, আমি ভিকটিম, তোমরা কেউ কেন বিশ্বাস করছো না? ও আমায় জোর করে বিয়ে করছে। আমি বিয়ে করেনি ওকে। তোমরা ভিকটিমকে অপরাধী ভাবছ আর অপরাধীকে ভিকটিম ভাবছ। আমাকে সহানুভূতি না দেখিয়ে ওকে সহানুভূতি দেখাচ্ছ। নুসরাত হু হু করে কান্নার সাউন্ড আরও বাড়িয়ে দিল। আরশ হা হয়ে গেল এর অভিনয় দেখে। নুসরাতের চোখ বেয়ে টপাটপ পানি পড়ছে, যা গাল বেয়ে নেমে যাচ্ছে চিবুকে। চোখে পানি আনলো কিভাবে এটা? আরশ নুসরাতের দিকে হা হয়ে তাকাল। লিপি বেগম এবার মুখ খুললেন, ও তোকে বিয়ে করবে কিভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস। তোকে জোর করে ও বিয়ে করবে কিভাবে আমাকে বোঝা। আরশ মিথ্যা বললে গুছিয়ে বলতে হয়, তোমার কথা শুনেই তো বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছ। আরশের রাগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে হল। সবাই মিথ্যা কথা বিশ্বাস করে বসে আছে কেন? হেলাল সাহেব বললেন, হয়েছে, আর নাটক করতে হবে না। আমরা বুঝতে পারছি কে ভিকটিম আর কে অপরাধী। এবার মেইন পয়েন্টে আসি, বিয়ে করে নিয়েছ ভালো কথা। একদিন করার ছিল আজ করে নিয়েছ, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জানিয়ে বিয়ে করলে আমরা কি বাধা দিতাম? তোমাদের ভাইদের কোন ইচ্ছা আমরা অপূর্ণ রেখেছি এই পর্যন্ত? সব পূরণ করেছি, তাহলে এটাও করতাম পূর্ণ। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না। বিয়ে করে নিয়েছে বলে এখন তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। যাও যাও, যে যার রুমে যাও। আমি এদের নিয়ে ভেবে জানাবো কি করা যায় এদের। একজন থেকে আরেকজন দুই কাটি উপরে। আর এসব ভালো লাগছে না, প্রতিদিন তোমাদের ডং। শরীর খারাপ করছে। নুসরাত নিজের কান্না থামিয়ে উঠে দাঁড়াল। এমনভাবে হাঁটল যেন কেউ ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে। সে প্রচুর শোকাহত আরশের এই অদ্ভুত আচরণের জন্য। আরশের পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখের কোণে জমায়িত পানি বুড়ো আঙুল দিয়ে মুছল। তর্জনী আঙুলের সাহায্যে বুড়ো আঙুলে লেগে থাকা জলটোকা মেরে দূরে ফেলল। এমনভাবে ফেলে দিল যেন চোখের পানি না, নির্কৃষ্ট কোনো জিনিস ফেলে দিচ্ছে। আরশের কানে তার কথা যায় সেভাবে সাউন্ড রেখে সতর্ক গলায় বলল, কি যেন বলেছিলেন? মুখের মতো মন ও কালো হু এই রকম কিছু বলেছিলেন। হোয়াট এভার যাই বলেন, এখন থেকে ওই মন কালোর বহিঃপ্রকাশ ঘটবে। ওয়েট এন্ড ওয়াচ ব্রো। আপনার জীবন যদি তেনা তেনা করে না ছাড়ি, আমার নাম বদলে দিবেন মিস্টার আরশ হেলাল। নুসরাত গা ঝালানো কথা বলে হাসল। মুখ দিয়ে চুকচুক শব্দ করল। ঠোঁটের উপর আঙুল রেখে বলল, উপোস জামাই এভাবে তাকাবেন না। এই যে, বুকের বাপাশে হাত রেখে বলল, এইখানে ধক করে ওঠে। আরশ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। নুসরাত অভিনয় করে বলল, আমাকে মারতে ইচ্ছে করছে। উফ, মারতে পারবেন না, আপনার হাত পা তো বাঁধা। মারবেন কিভাবে? শালার ভদ্রতা। বাগাতেল গার্ডেন, জার্ডান দ্য ব্যাগাটেল প্যারিসের একটি ঐতিহাসিক এবং সুন্দর বাগান, যা বাগাতেল প্রাসাদের পাশে অবস্থিত।
এটি বুট শত ভোদ বোইজ দ্য বুলয়েন পার্কের মধ্যে এবং প্যারিসের পশ্চিম অংশে অবস্থিত। বাগাতেল গার্ডেনটি তার সুবিন্যস্ত ফুলের বাগান, সজ্জিত লন এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রোজের গাছ রয়েছে, যার মধ্যে 10,000-এরও বেশি রোজ ফুলের জাত রয়েছে। লিলি, ল্যাভেন্ডার, সিজনাল। এই বাগানে ঋতুভিত্তিক ফুলের সমাহার দেখা যায়, যেমন টিউলিপ, পপি এবং অন্যান্য রঙিন ফুল। বাগানে বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং ঝোপঝাড় রয়েছে যা সবুজ পরিবেশ সৃষ্টি করে। ছোট ছোট রাস্তা, পাথরের পথ এবং বনভূমি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য সুদৃশ্য এলাকা রয়েছে। বাগাতেল বাগানটিতে বেশ কয়েকটি ছোট পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এই বাগানের মধ্যে একটি ছোট প্রাসাদ রয়েছে, যা 18 শতকের নব্য ক্লাসিক্যাল আর্কিটেকচারে তৈরি। প্রাসাদটি একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং একসময় এটি রাজার সময় কাটানোর স্থান ছিল। বাগাতেল গার্ডেনে বছরে একাধিক ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রোজ ফেস্টিভাল। এই ফেস্টিভাল মে মাসের শেষ সপ্তাহে থেকে শুরু হয়, জুন মাসের প্রথম সপ্তাহে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগানটিতে হাঁটার জন্য অনেক সুন্দর পথ রয়েছে, যেখানে আপনি শান্তভাবে সময় কাটাতে পারেন। বাগাতেল গার্ডেন তার শান্ত, সবুজ পরিবেশ এবং অসংখ্য ফুলের কারণে প্যারিসে একটি জনপ্রিয় স্থান। ক্যামেলিয়া এতক্ষণ ধরে বাগাতেল গার্ডেন সম্পর্কে ইশরাতকে জানাচ্ছিল। ইশরাত একজন নীরব শ্রোতা হিসেবে ক্যামেলিয়ার কাছ থেকে বাগাতেল গার্ডেন সম্পর্কে শুনছিল। ক্যামেলিয়ার কথার মাঝখানে কোনো কথা বলল না। ক্যামেলিয়া ইশরাতের মতো এমন নীরব শ্রোতা পেয়ে প্রচুর খুশি, তার হাসি হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে। ক্যামেলিয়া রাস্তার মাঝখানে হাঁটছে, একপাশে লিও ক্যামেলিয়ার হাত ধরে হাঁটছে আর আরেক পাশে ক্যামেলিয়ার হাত ধরে ইশরাত হাঁটছে। ইশরাত যে পাশ দিয়ে হাঁটছিল ওই পাশ দিয়ে লোকজন চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে ইশরাতের ধাক্কা লাগল। ইশরাত পিছন ফিরে তাকাল। লোকটির দিকে না তাকিয়ে চোখ নিচের দিকে রেখে বলল, আই এম সরি মিস্টার। ইশরাত চোখ উপরে তুলে তাকাতেই অবাক হয়ে গেল। ইশরাতের মতো ওপাশের ব্যক্তিটি ইশরাতকে এখানে দেখে সমান অবাক হল। ইশরাত নিজের অবাকতা নিজের ভিতর রেখে আবার সরি বলল লোকটিকে। এমন আচরণ করল লোকটিকে সে জীবনেও দেখেনি। উনাকে এই প্রথম দেখেছে। ইশরাতের দিকে অবাক হয়ে তাকালো জাইন। ইশরাত এখানে কিভাবে আসলো? মনের প্রশ্ন আসলে ও মুখে জিজ্ঞেস করার পূর্বেই ইশরাতের থেকে খাটো একটি মেয়ে এসে ইশরাতের বাহু ধরে টেনে নিয়ে গেল। জাইনের নাম ধরে পিছন থেকে একটি মেয়ে ডেকে উঠল, মিস্টার জাইন, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। আসছি ম্যাম। জাইন মেয়েটার দিকে যেতে নিয়ে পিছন ফিরে বারবার চেয়ে তাকল, কেউ একজনকে দেখার প্রতীক্ষায়। মনের ভিতর প্রশ্ন উকি ঝুঁকি দিল, ইশরাত এখানে কি করছে? কিন্তু ইশরাত জাইনের দিকে দ্বিতীয়বার ফিরে তাকাল না। ফিরে তাকালে দেখতে পেত এক সুদর্শন যুবক তার পানে দৃষ্টি দিয়ে আছে। যুবকের সেই কোমল দৃষ্টিতে অনেক কিছু জানার বহিঃপ্রকাশ ঘটছে। এই দাঁড়া, আমার কথা আছে তোর সাথে। নুসরাতকে রুমে দরজা লাগাতে দেখে আরশ চিৎকার করে বলল, এই দরজা লাগাবি না। হাত ভেঙে দিব দরজা লাগালে। বলছি না কথা আছে তোর সাথে। আরশ চিৎকার করে নুসরাতকে শাসাল। নুসরাত শুনতে পেল, তারপর ও মুখ গম্ভীর করে রুমের দরজা আরশের মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। আরশ হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। বড় বড় পা ফেলে নিজের রুমে প্রবেশ করল। নিজের রুমের দরজা শব্দ করে লাগাল। নুসরাতের উপরের রাগ দরজায় প্রকাশ করছে। রুমে ঢুকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে দৌড়াল। শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না, তাই এখন শাওয়ার নেওয়া জরুরি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে পানির নিচে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের নিজের করা কাণ্ড কারখানা। রাগে ঘুষি মারল ওয়াশরুমের দেয়ালে। ঘুষি মেরে দেয়ালে নিজে হাতে ব্যথা পেল আরশ। দেয়ালে 2 হাত ভর দিয়ে চোখ খুলল। দেয়ালে ভর দেওয়ার জন্য কৃত্রিম জিম করা পেশিগুলো ফুলে উঠল। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। টোকা দিলেই মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আরশ আবার চোখ বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগে বিবাহ করা তার বিবাহিত স্ত্রীর মুখ, যে তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসছে। শাওয়ার অফ করে আরশ 2 হাতের তালু দিয়ে মুখ থেকে পানি মুছে নিল। বাথটাবের উপর বসে 2 হাতের মুঠোয় চুল চেপে ধরল। এত মাথা ব্যথা, শরীরে ব্যথা আর বুকে টনটনে ব্যথা অনুভব হচ্ছে কেন?
এই কেন, এর উত্তর নেই আরশের কাছে। হয়তো বা আছে, একটু মনের ভিতর খোঁজ নিলে হয়তো এই কেন এর উত্তর পেয়ে যেত। বিশালদেহী পুরুষটা যদি বোকামি না করত, যদি একটু নিজেকে সামাল দিত, নিজে আরেকটু ধৈর্য ধরত, তাহলে ভবিষ্যতে এই রকম ভোগান্তি পোহাতে হতো না। সুন্দর নির্মল পরিবেশ, যেখানে চিন্তারা মানুষকে স্পর্শ করতে পারে না। জীবনের সকল চিন্তা একপাশে রেখে এখানে কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করা যায়। বাগাতেল গার্ডেনে এমন অহরহ মানুষ আছে যারা দৈনিক জীবনে অতিষ্ঠ হয়ে বাগাতেল গার্ডেনে এসেছে কিছুক্ষণ নিজের মস্তিষ্ককে শান্ত করার জন্য, নিজেকে ফুলের সমাহারে মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ইশরাত এক দৃষ্টি ফুলের বাগানের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে লাগল। কিছুক্ষণ পর ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। ইশরাত অন্যমনস্ক ছিল, তাই ফোনের রিংটোনের শব্দে একটু কেঁপে উঠল। ফুলের দিক থেকে চোখ ফিরিয়ে এনে মোবাইলের দিকে দৃষ্টি ফেলল। নুসরাত ভিডিও কল দিয়েছে। অলস ভঙ্গিতে ফোন ধরে সামনের ফলের ঝুড়ির সাথে লাগিয়ে রাখল। হ্যালো, আসসালামু আলাইকুম। নুসরাত সালাম টেনে টেনে করে ইশরাতের দিকে তাকাল। মুখ আজ অন্যদিনের তুলনায় গম্ভীর। ইশরাত কিছুটা অবাক হল। নুসরাতের মুখ গম্ভীর, হাসি নেই, এটা হতেই পারে না। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, মুখ ফাটা কলসির মতো বানিয়ে রেখেছিস কেন? নুসরাত শ্বাস ফেলল। তার কিছু ভালো লাগছে না। ছাদের দিকে চোখ রেখে হাফ ছাড়ল। ইশরাতের কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তুই দেশে আসবি কবে? আমার একা একা ভালো লাগে না। এখন না, কয়েকদিন যাক তারপর আসব। ইশরাতের কাছে মনে হলো কিছু তো গণ্ডগোল হয়েছে বাড়িতে, না হলে নুসরাত এতক্ষণ এত কথা বলতো, তাকে কথার বলার সুযোগ দিত না। ইশরাত আশপাশ তাকিয়ে একবার দেখল ক্যামেলিয়া আর লিও আসছে কিনা, কিন্তু তাদের এখানে নামগন্ধ নেই। তারা গরম খাবার আনতে গিয়েছে এই ঠান্ডা পরিবেশে খাওয়ার জন্য। বাড়িতে কিছু হয়েছে? আরে না বোন, বাড়িতে কিছু হয়নি। আমি একটা কাজ করে ফেলেছি। ইশরাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? নুসরাত মুখ কাদো কাদো করে ইশরাতের দিকে তাকাল। ইশরাত উত্তর জানার জন্য নুসরাতের দৃষ্টিপানে তাকিয়ে আছে। নুসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া এসে ইশরাতকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। ওহ ইশরাত, তুমি কি আমাদের মিস করেছ? আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই তো কিছুক্ষণ হলো গেলে এর মধ্যে মিস করা শুরু করেছ। ওহে বালিকা, তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমার এখন এক মুহূর্ত একা থাকতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে তোমাকে প্যাকেট করে নিজের সাথে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য। ক্যামেলিয়ার এত কথা বলতে দেখে নুসরাত বিরক্ত হল। এত কথা বলছে কেন? নিজে কথা বলবে ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে কথা বলার সুযোগ তো করে দিবে। ক্যামেলিয়া কথা বলতে বলতে ফলের ঝুড়ির দিকে চোখ গেল। ইশরাতের মতো দেখতে একটা মেয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেলিয়া ইশরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হু ইজ সি? ওহো, পরিচয় করাতেই ভুলে গিয়েছি, সি ইজ মাই সিস্টার নুসরাত। আর নুসরাত, আমি যেখানে কাজ করি সেখানে উনার নাম ক্যামেলিয়া। ক্যামেলিয়া অমায়িক হেসে নুসরাতকে জিজ্ঞেস করল, হ্যালো গার্ল, হাউ আর ইউ? ম ফাইন। এন্ড ইউ? ম অলসো ফাইন ডার্লিং। ক্যামেলিয়া ইশরাতের দিকে তাকিয়ে বলল, ইশরাত ইউকে সিস্টার এক্সেক্টলি লুক লাইক ইউ। ইশরাত হেসে জিজ্ঞেস করল, ওহ রিয়েলি? ইয়াহ। নুসরাত নিজে কথা বলতে না পেরে বিরক্ত হল। ইশরাতকে পরে কল দিবে বলে ফোন রেখে দিল। ইশরাতকে নিয়ে ক্যামেলিয়া জলাশয়ের আশপাশে গেল হাঁটার জন্য, সাথে ইশরাতকে সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য। ক্যামেলিয়ার বয়স ৩২ হওয়ার পরও তাকে ১৮ বছরের যুবতীদের মতো মনে হয়। তার হাইট কম, তার উপর সে হাঁটু সমান ফ্রক পরায় দেখতে কিছুটা বাচ্চাদের মতো লাগে। ক্যামেলিয়ার পাশে ইশরাত দাঁড়ালে ইশরাতের কাছে নিজেকে বয়স্ক মনে হয়। ইশরাত আশপাশ দেখছিল, তখন চোখ পড়ল জলাশয় থেকে কিছুটা দূরে জাইনের উপর, যে চুপচাপ মেট্রেসের উপর বসে আছে। আর তার সামনে শর্ট স্কার্ট আর স্কিনি টি শার্ট পরে একটা মেয়ে বসে আছে, যে জাইনের সাথে কথা বলছে, আর জাইন মোবাইল দেখে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর হ্যাঁ না করছে। ইশরাত চোখ ফিরিয়ে এনে ক্যামেলিয়ার দিকে তাকাল, যে ক্যামেরা দিয়ে টিউলিপ, লিলি, ক্যামেলিয়া ফুলের ফটো তুলছে। ইশরাত তার দিকে তাকাতে ইশরাতের দিকে ক্যামেরা করে ক্যামেলিয়া তারও ফটো একটা তুলল। ক্যামেলিয়াকে ফটো তুলতে দেখে ইশরাত নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলল। ইশরাত মুখ ঢাকার আগেই ক্যামেলিয়া ফটো তুলতে পেরে হালকা হাসল। ইশরাত জাইনের দিক থেকে চোখ সরাতেই জাইন ইশরাতের দিকে চোখ রাখল। 10 হাত দূরে বসে ইশরাতকে চিনতে তার মোটেও অসুবিধা হল না।
ক্যামেলিয়া ফটো তোলা শেষে ইশরাতকে বগলদাবা করে নিয়ে অন্যদিকে চলে গেল। ইশরাত যেদিক দিয়ে গেল জাইন সেদিকে দিয়ে তাকিয়ে রইল। ইশরাত বাগাতেল গার্ডেন থেকে ফিরে এসে নুসরাতকে ভিডিও কল দিল। নুসরাত কল ধরল না। ইশরাত ফোন সোফার উপর রেখে রাতের রান্নার জন্য কিচেনে গেল। নুসরাত কল দেখলে এমনিতেই ব্যাক করবে। জাইন 7টার দিকে অ্যাপার্টমেন্টে ফিরে আসল। ইশরাত কিচেন থেকে দরজা খোলার আওয়াজ পেল। তারপর ও এসে দেখে গেল না কে এসেছে। জাইন নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে ড্রয়িং রুমে বসল। কিচেনে টুকটাক শব্দ হচ্ছিল, ইশরাত রান্না করার জন্য। জাইন একবার কিচেনের দিকে তাকিয়ে আবার চুপচাপ বসে রইল। অস্বস্তি একপাশে ফেলে ইশরাতকে ডাক দিল। ইশরাত, ইশরাত। ইশরাত ডাক শুনেও প্রতিউত্তর করার প্রয়োজন বোধ করল না। জাইন সোফা থেকে উঠে নিজে গিয়ে কিচেনের সামনে দাঁড়াল। ইশরাত বুঝল জাইন উঠে এসে তার পিছনে দাঁড়িয়ে আছে। তবুও সে নিজের কাজ করা জারি রাখল। ডাক দিচ্ছি শুনতে পাচ্ছ না? উত্তর দিচ্ছ না কেন? ইশরাত টমেটো কাটতে কাটতে বলল। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি। জাইন ঠান্ডা মাথার মানুষ। এসব ছোটখাটো কথায় সে রাগ করে না। ইশরাতের নির্লিপ্ততা কথা গিলে নিল চুপচাপ নিজের ভিতর। ইশরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ বাহিরে যাদের সাথে গিয়েছিল তাদের তুমি জানো? ইশরাত টমেটোর স্লাইস মুখে ঢুকিয়ে বলল, আপনাকে বলতে ইচ্ছুক নই। জাইন বিরক্তির দৃষ্টি ইশরাতের দিকে তাকাল। একটা সিম্পল প্রশ্নের সিম্পল উত্তর দিয়ে দিলেই হয়, এত কুল হওয়ার কি দরকার? ইশরাত টমেটোর স্লাইস মুখে ঢুকিয়ে জাইনকে দরজার সামনে থেকে সরতে বলল। জাইন সরল না, ঘাড়ত্তারার মতো দাঁড়িয়ে রইল। তার প্রশ্নের উত্তর দেয়নি সেও এখন এখান থেকে সরবে না। ইশরাত জাইনের মুখের ভাবমূর্তি দেখে বুঝল এখান থেকে সরবে না। জাইনের পাশ কাটিয়ে যেতে হলে তার শরীরের সাথে স্পর্শ লাগবে। ইশরাতের কি করার? সরবে না যখন তখন গায়ের সাথে গা লাগিয়ে পাশ কাটাতেই হবে। ইশরাত দরজার সাথে পিঠ টেকিয়ে আলগোছে বের হয়ে যেতে চাইল, কিন্তু জাইনের মতো সুঠাম দেহের ব্যক্তির সাথে শরীর লাগবে না এটা কিভাবে হয়? কিছুটা শরীরের সাথে শরীরের স্পর্শ লাগল। তবুও জাইন প্রতিক্রিয়াবিহীন কিচেনের দরজায় দাঁড়িয়ে রইল। কিন্তু ইশরাতের শিরদাঁড়া বেয়ে শির অনুভূতি বয়ে গেল। ফোনের শব্দ শুনে সে কিচেন থেকে এসেছে। সোফার উপর থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করল। কল রিসিভ করতেই নুসরাতের গম্ভীর মুখ ভেসে উঠল মোবাইলে। ইশরাতের পানি পিপাসা পাওয়ায় কল লাউড স্পিকারে রেখে পানির গ্লাস আনতে গেল। গ্লাস নিতে গিয়ে বলল, তখন কি বলতে চাইছিলি বল? আমি শুনছি। নুসরাত মুখ থমথমে করে বলল, আমি একটা কাজ করে ফেলেছি তোকে বলেনি? ইশরাত গ্লাস নিয়ে এসে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করল, কি এমন কাজ করলি যা আমাকে না বলে করেছিস? শুভ কাজ করে ফেলেছি। ইশরাত পানির গ্লাসে পানি ঢেলে পানি মুখে দেওয়ার আগে জিজ্ঞেস করল, কি এমন শুভ কাজ করলি আমিও শুনি, শুনে নিজেকে ধন্য করি। নুসরাত ব্যথিত গলায় বলল, শখ নিতে পারবি তো? ইশরাত এক চুমুক পানি খেয়ে বলল, ডং না করে বল কি করেছিস? আমি সবসময় প্রিপায়ার থাকি এসব ছোটখাটো শখ খাওয়ার জন্য, এইসব আমার জন্য কিছুই না। নুসরাত গলা পরিষ্কার করে নিল। ইশরাতের দিকে তাকিয়ে বলল, আরিশারে কিডন্যাপ কইরা বিয়া কইরা ফালাইছি। ইশরাতের মুখের ভিতর থেকে পানি ছিটকে বের হল। মোবাইলের দিকে চোখ বড় বড় করে চাইল। দেখে মনে হল ইশরাতের চোখ খুলে বের হয়ে আসবে। লাউড স্পিকার থাকায় কিচেন থেকে জাইন এতক্ষণ শুনছিল নুসরাতের কথা, যখন আরশের কথা শুনল হাতে চামচ নিয়ে এসে দরজার সামনে দাঁড়াল স্পষ্ট সব শোনার জন্য। আরশকে নুসরাত কিডন্যাপ করে বিয়ে করছে শুনে ইশরাত আর জাইন একসাথে চিৎকার করে উঠল, কি? নুসরাত বোকা হাসল। জাইন চামচ হাতে নিয়ে এসে বসল ইশরাতের কাছে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মাত্র কি বললে আবার বলো? নুসরাত সেই কথার উত্তর না দিয়ে বলল, আরে দুলা ভাই, আপনি রান্না করছিলেন বুঝি? নুসরাত এখন ডং করা বাদ দিয়ে আরশের সাথে কি করেছ সেটা বলো। এই তো যা শুনেছেন তাই করেছি। কিডন্যাপ করে বিয়ে করে ফেলেছি। ইশরাত আর জাইন দুজনের দিকে তাকিয়ে নুসরাতের দিকে বিস্ফোরিত নজরে তাকাল। আরশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে দুলাভাই বুঝেন না কেন? কিডন্যাপ করেছি কিডন্যাপ। ইশরাত নুসরাতের উপর বিরক্ত হয়ে বলল, তুই এই কথা এখন জানাচ্ছিস, আগে জানালি না কেন? এই গাধি এসব তুই করেছিস আমাকে জানিয়েছিলি, এটা আবার জানানোর কি? ইশরাত নিজের মাথায় থাপ্পড় মারল। এই মেন্টাল এটা কি করেছে? কিভাবে বিয়ে করলি? নুসরাত মুখ লজ্জা বানিয়ে বলল, জি ভাবি, ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি।
নুসরাত, তুমি এত সিরিয়াস মোমেন্টে ভাই ভাবি লাগিয়ে রেখেছ। তোমার আমাদের দেখে কি ফান করছি মনে হচ্ছে? কি হয়েছে ফার্স্ট টু লাস্ট বলো, একটা পয়েন্ট যেন মিস না যায়। নুসরাত গতকাল রাত থেকে শুরু করে আজ রাত পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। জাইন চামচ মুখের কাছে নিয়ে বলল, যা বুঝলাম দুজনের সমান সমান দোষ। কিন্তু আরশের তোমাকে এটা বলা ঠিক হয়নি। এভাবে বলায় তুমি অবশ্যই হার্ট হয়েছ। নুসরাত জাইনের কথা উড়িয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এই আমি কারোর কথায় হার্ট হই না। যখন আমার নিজের ইচ্ছে হবে কষ্ট পেতে তখন আমি কষ্ট পাই। আসলে ওই বেটা আমাকে ইগো দেখায়। নিজেকে মনে করে খুব সুন্দর। আসলে ওকে তো কালা বান্দরের মতো লাগে। তাই না বড় ভাইয়া ও না দুলা ভাই? জাইন মাথা নাড়িয়ে হালকা হাসল। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসল। জাইন ওহ নো বলে কিচেনে দৌড়াল। গ্যাস থেকে তরকারি নামিয়ে সিঙ্কে রাখল। তরকারি পুড়ে গিয়ে পুরো কিচেনে ধোয়া ছড়িয়ে পড়েছে। নুসরাত ইসরাতের থেকে বিদায় নিল। রাত 12টা বাজতে চলল, সে এখন ঘুমাবে। ইশরাত ও বিদায় জানাল। আর ওখানে কি হয় তার আপডেট দিতে বলল। নুসরাত এসি বন্ধ করে সিলিং ফ্যান অন করে বিছানা উঠবে তখন পেটে গুড় গুড় শব্দ হল। দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে। তাই দুপুর আর রাতের খাবার এখনও না খাওয়া। রুমে দরজা খুলে বের হতেই আকস্মিক ধাক্কা লাগায় পায়ের সাথে পা প্যাচ লেগে নুসরাত মেঝেতে উল্টে পড়ল। অন্ধকারের মাঝে নুসরাতের 1 সেকেন্ড সময় লাগল না যার সাথে তার ধাক্কা লেগেছে সেই লোকটাকে চিনতে। আরশ জানত এই মেয়ে রাতে চিপস, চকলেট, আইসক্রিমের ক্রেভিং হয় আর তা খাওয়ার জন্য বের হবে রুম থেকে। আরশ নিজেও জানত না রুম থেকে বের হতেই তার শিকারকে সে পেয়ে যাবে। নুসরাত মেঝেতে উল্টে পড়ে যাওয়ায় উঠে বসল। দাঁড়ানোর আগে আরশ নুসরাতের দিকে তাকিয়ে হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসল। চোখে চোখ রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকাল। আরশকে ঝুঁকে বসতে দেখে নুসরাত উঠে দাঁড়াল না। নুসরাতের রুমের হালকা নিয়ন আলো দরজার ফাঁক দিয়ে এসে পড়ল আরশের মুখের উপর। নিয়ন আলোয় দেখা গেল আরশের চোখে হাই পাওয়ারের চশমা আটা। আরশকে তার দিকে তাকিয়ে তাকতে দেখে নুসরাত নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিল। পিছন দিকে কিছুটা সরল নিজেদের মধ্যে দূরত্ব আনার জন্য। আরশ সেই দূরত্ব ঘুচিয়ে নুসরাতের দিকে আরেকটু এগিয়ে বসল। নুসরাত কপালে ভাঁজ ফেলে আরও কিছুটা সরল পিছন দিকে। আরশ নুসরাতের দিকে আরও কিছুটা এগিয়ে গেল। নুসরাত পিছনে সরলে আরশ নুসরাতের আরেকটু কাছ নেয়। নুসরাত আবার পিছনে সরে। এভাবে একটু একটু করে সরতে সরতে নুসরাতের পিঠ রেলিংয়ের সাথে ঠেকে গেল। আরশ তবুও নুসরাতের দিকে তাকিয়ে তাকল, চোখ সরাল না 1 সেকেন্ডের জন্যেও। নুসরাত বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে গেল। আরশ দু কাঁধ চেপে ধরে রেলিংয়ের সাথে ধরে রাখল যাতে নড়চড় করতে না পারে। নুসরাত ঠাই হয়ে বসে রইল। যা ইচ্ছা করার করুক, আজ সে কথা বলবে না। নুসরাত নিজের মুখ আরও কিছুটা শক্ত বানাল। আরশ নুসরাতের শান্ত নির্লিপ্ততা মুখের দিকে তাকিয়ে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল। হাত দিয়ে কপালের পাশে থাকা বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজল। নুসরাত রোবটের মতো বসে রইল। কিছু বলল না। আরশ ফিসফিস করে নুসরাতের কানের কাছে বলল, পুরো ফুল প্রুফ প্লেনের সাথে মাঠে নেমেছিস। বাহা, ইমপ্রেসড। তো বিয়ে করেছিস কেন? শাস্তি দেওয়ার জন্য। শাস্তি কি দিবি তুই? মম। আরশ কিছুটা চিন্তা ভাবনা করার ভান করল। তারপর বলল, দেখবি তুই আমার একটা চুলও বাঁকা করতে পারবি না। নিজেই আফসোস করবি কেন আমাকে তুই বিয়ে করতে গেলি। নিজের কাজে নিজে পস্তাবি। নুসরাত, তুই হারবি। নুসরাত এবার একটু শব্দ করে হাসল। আরশের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার চুল তো এমনিতেই বাঁকা, আমি আর কি বাঁকা করব। আচ্ছা যাই হোক, আপনি কি ইনডাইরেক্টলি বলছেন আমি আপনার প্রেমে পড়ব? বাহ, তোকে যতটা বোকা ভাবি তুই ততটা নস। ইঙ্গিত দিতেই বুঝে গেলি। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। জান, আপনি একটা চ্যালেঞ্জ করলেন, আমি সেটা একসেপ্ট করলাম। আমি আপনার প্রেমে পড়ব না এটা লিখে নিন। কিন্তু আপনাকেও আমি একটা চ্যালেঞ্জ করলাম, আপনি আমার প্রেমে পড়বেন। আরে প্রেমে কি? ভালোবেসে ফেলবেন আমায়। আমি আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাব। আজকের তারিখ নোটপ্যাডে লিখে রাখুন। এটা আপনার জন্য স্মরণীয় হতে যাচ্ছে। আরশ নুসরাতের কানের পাশে চুল গুজে দিয়ে হালকা শব্দ করে হাসল। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। নুসরাত আরশের কপালের উপরের চুলে ফু দিয়ে বলল, আই চ্যালেঞ্জ ইউ বেব, আপনার প্রেমে পড়ার আগে আপনি আমার প্রেমে পড়বেন। আরশ কথা শেষ করে নুসরাতের কাছ থেকে সরে গেল। নুসরাত উঠে দাঁড়াল। পেট গুড় গুড় করছে, একটু কিছু না খেলে হবে না।
আরশের পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ির দিকে। আরশ নুসরাত সিঁড়ির দিকে যেতেই ঠোঁট বাঁকিয়ে হাসল। অন্ধকারে শুধু দুই মানবীর অভয় দেখা গেল, কিন্তু কার মনোভাব কি তা বোঝা গেল না।